দেখতে দেখতে এসে পড়ল পুজোর মরশুম, বাঙালির দুর্গাপুজো। রাইমার কয়েকদিন ধরে খুব ইচ্ছে করছে এবারে পুজোটা কলকাতায় কাটায়। গত কয়েক বছর কলকাতার পুজো দেখা হয়নি তার। বিয়ের প্রথম 2 বছর সে ছিল পুনেতে। কি অসহ্য যে লেগেছিল। আর গত বছর এই সময় সে কলকাতায় থাকলেও বসেছিল বাড়ির মধ্যে, শাশুড়ির কড়া পাহারায়। ঢাকের মতো পেট নিয়ে বাইরে বেরোনো বারণ ছিল। অনেক আশা ছিল অর্চিকে মনের ইচ্ছাটা বলতেই সে সোজাসুজি জানালো সম্ভব নয়। দুর্গাপুজো উপলক্ষে তার কোম্পানি ছুটি দেয় না। ছুটি নাও না বাবা কদিন, গত বছর তো এই সময় নিয়েছিলে। অর্চি ভারী অদ্ভুত দৃষ্টিতে তাকালো স্ত্রীর দিকে, যেন এর চেয়ে বোকা প্রশ্ন আর হয় না। রাইমা তবু দমল না। সে বলল, কলকাতায় তোমার কদিনের একটা কোনো ট্যুরফুরের ব্যাপার খাড়া করা যায় না? না, পুজোয় কলকাতার অফিস খোলা থাকে কি যে অফিসের কাজ দেখাবো? রাইমার কটা দিন মনমরা কাটল। তারপর এক প্রকার মনস্থির করে সে অর্চিকে বলল, আমি আর তাতাই যাই তাহলে। কলকাতা থেকে ঘুরে আসি কটা দিন। বাবা মাকে প্রায় 7 মাস দেখিনি। তাতাইয়ের জন্য ওরা অস্থির হচ্ছে। মা বলল দিদিরাও এবছর আসছে গুড়গাঁও থেকে। তবে ও বাড়িতে এবার মামুনি বাবাই নেই। থাকলে আরো ভালো হতো, মিলিয়ে মিশিয়ে থাকতাম। মামুনিকে বলে দেখো না, যদি পুজোয় চলে আসতে পারে। আর মামুনি বাবাইয়ের কথা ভাবতে হবে না রাই। তুমি ভালো করে জানো মায়েরা নভেম্বরের শেষে আসবে। কালই তো দিদিভাইয়ের সাথে তোমার কথা হলো। কানাডা কি দিল্লি মুম্বাই যে আজ বললে কাল টিকিট কাটবে? একটু গুটিয়ে গিয়ে রাইমা বলল, না যদি আসতো ভালো হতো। মোটেই ভালো হতো না। সবচেয়ে বড় কথা, তুমি তাহলে একা কলকাতায় যেতেই চাইতে না। এবারে জানো ওখানে গেলে কোনো টানাপোড়েন থাকবে না, তাই এত আগ্রহ। মনে মনে হেসে ফেলে রাইমা। একদম ঠিক ধরেছে অর্চি। মাত্র 3 বছরে এতটা যে কি করে তাকে চিনল অর্চি, সেটাই আশ্চর্য। প্রতিবার কলকাতায় গেলে এই দুবাড়িতে থাকা নিয়ে অশান্তি হয়। 6 মাস পর নিজের বাড়ি গিয়ে হাত পা ছড়ালে কার ইচ্ছে করে শ্বশুর বাড়ি যেতে? অথচ না গেলেই কথা উঠবে। নিজের মা পর্যন্ত ঠেলে ঠেলে পাঠাবে। বলবে এটা ঠিক নয় রাই, ওটাই তো তোর নিজের বাড়ি। অর্চি একমাত্র ছেলে, ওখানেই থাকা উচিত। মাঝে সাঝে এখানে আসবি। একমাত্র তো কি, সে নিজে থাকুক না, কে বারণ করছে? আর সে তো সবকটা দিন নিজের বাড়িতেই থাকে। খুব জোর করলে বড় জোর এক রাত শ্বশুর বাড়িতে কাটায়। শুধু বাড়ির বউ বলে তাকেই যাতায়াত করতে হবে? কেন, তার বুঝি মায়ের কাছে নিজের বাড়িতে থাকতে মন চায় না? আর এবার নাতিকে পেয়ে হয়তো একদিনও মায়ের কাছে ওরা ওকে আসতে দিত না। ভালোই হয়েছে ওনারা মেয়ের বাড়ি গেছেন। কিন্তু অর্চিকে এত দূরে একা ফেলে যেতে রাইমার মনটা খচখচ করছে। যদি শরীর টরীর খারাপ হয়। তাছাড়া অষ্টমীর অঞ্জলি রাত জেগে ঠাকুর দেখা, দশমীর সিঁদুর খেলা অর্চিকে ছাড়া কেমন হবে? না, এতক্ষণে সব উৎসাহ যেন নিমেষে উবে গেল। চোখ নাচিয়ে অর্চি বলল, কি হলো? সত্যি কথাটা শুনে অবাক হলে রাই? আমার কাছে অত সহজে লুকোতে পারবে না। আমি তোমাকে হাতের তালুর মতো চিনি। ছাড়ো তো, এতে লুকোবার কি আছে? নিজের মা বাবার কাছে থাকার মতো শান্তি আর কোথাও আছে নাকি? যারা বলে শ্বশুর বাড়িতে বেশি শান্তি, তারা হিপোক্রিট। যাকগে, তুমি চলো না গো। তাতাই তোমায় না দেখলে কি করে জানো তো? ও, শুধু তাতাই? আর তাতাইয়ের মায়ের বুঝি কিছু হয় না? মুচকি হেসে রাইমা মুখ নামিয়ে নেয়। তারপর আবার আদুরে সুরে বলল, একটু চেষ্টা করো প্লিজ। পুজোর দিনগুলো ভালো লাগে বলো তোমায় ছাড়া? দিদি কেমন সুমনতাকে নিয়ে ঘুরবে, পাড়ার বন্ধুরা বর নিয়ে আসবে, আর আমি তখন একা একা। ধুর, যাবই না, এখানেই থাকি। কিন্তু এখানে তো সেই একটা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের ম্যাড় মেরে পুজো। অর্চি রাইমার মুখের দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত কিছু ভাবল। তারপর হো হো করে হেসে উঠল। একটু ঘনিষ্ঠ হয়ে সে বলল, একেই বলে উভয় সংকট। একদিকে কলকাতার পুজো, মায়ের আদর, অন্যদিকে বরের বিরহ। ভেবে দেখো ম্যাডাম, কোনটা বড়? ঠেলা মেরে অর্চিকে সরিয়ে মুখ গোমড়া করে রাইমা বলল, যাও তো, যাবই না, এই বলে দিলাম।
এবার অর্চি একটু ব্যস্ত হয়ে এগিয়ে এসে রাইমার গায়ে হাত রেখে বলল, আরে আমি তো মজা করছিলাম। না না, তুমি ঘুরে এসো। এতগুলো মাস তাতাইকে নিয়ে একা হিমশিম খেয়েছো। ওখানে গেলে কটা দিন রেস্ট পাবে। মা দিদির কাছে তাতাইকে রেখে বন্ধুদের সাথে টোটো করতে পারবে। সবসময় আমার লেজুর হলে হবে? জানো তো আমাদের কাজের অবস্থা, 4-5টা দিন ঠিক চালিয়ে নিতে পারবো। কাজের মধ্যেই কেটে যাবে। নভেম্বরে মা বাবা ফিরলে ডিসেম্বরে লম্বা ছুটি নিয়ে কলকাতায় যাব। তোমার ভালোই হবে, পরপর কলকাতায় যাওয়া হবে। অর্চির সব কথা শুনেও রাইমা বলল, ছাড়ো, ডিসেম্বরে তো যাবই, এখন না হয় নাই গেলাম। এই গোল্ডেন চান্স মিস করো না রাই, পরে আফসোস হবে। একবারও শ্বশুরবাড়ি যেতে হবে না ভেবে দেখো। ফুল টাইম মায়ের কাছে। সিরিয়াসলি বলছি, আমি এখনই টিকিট কাটছি। ফ্লাইটে চলে যাও, দেখি টিকিট আছে কি না। কবে যেতে চাও বলো? হ্যাঁ গো, তাতাইকে নিয়ে একা যেতে পারবো? ভয় করছে। কিচ্ছু হবে না, কোলের ভেতর তাতাই ঠিক ঘুমিয়ে পড়বে। দাঁড়াও, আগে টিকিট পাই কিনা দেখি। যাই হোক, পঞ্চমীর দিন বিকেলে টিকিট পাওয়া গেল। বাচ্চার হাজার জিনিসপত্র, তাড়াতাড়ি করে কেনা সকলের পুজোর উপহার, সব মিলিয়ে এক গাদা লাগেজ হয়ে গেল। অর্চির কপালে হাত। এত কিছু নিয়ে রাই একা কি করে যাবে? চিন্তায় অস্থির হলো সে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই বাদ দেওয়া গেল না। অর্চি ভাবল, ওখানে তো রাইয়ের বাবা থাকবেন, বিশেষ অসুবিধা হবে না। পুনে এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে গাড়ি থামায় অর্চি। ট্রলিতে মালপত্র তুলে বারবার রাইকে সবকিছু বুঝিয়ে ছোট্ট তাতাইকে আদরে ভরিয়ে বিদায় জানালো অর্চি। আইডি দেখিয়ে কাচের দেওয়ালের ভেতরে ঢুকে গেল রাই। চোখ ছলছল, অর্চির মুখটাও শ্রাবণ মাসের আকাশের মতন ঘোলাটে। তাতাই রীতিমতো ঘাবড়ে গেছে। সে দেখল বাবা সঙ্গে এলো, কিন্তু ভেতরে এলো না। কাচের ওপাশে দূরে দাঁড়িয়ে থাকা বাবাকে দেখে সে তার স্বরে কেঁদে উঠল। অর্চি আপ্রাণভাবে ছেলের দিকে হাত নাড়াচ্ছে। রাই বিব্রত মুখে ছেলেকে শান্ত করতে চেষ্টা করলো। যাই হোক, একেবারে নাজেহাল হয়ে ছেলেকে নিয়ে একা একা কলকাতায় পৌঁছলো রাই। পথে বারবার ভাবল, কি দরকার ছিল এসব করার? না এলেই হতো। এমন আশাতে সত্যিই কোনো আনন্দ নেই। আর কখনো অর্চিকে ছেড়ে আসবে না সে। প্রথমে একটু মন খারাপ থাকলেও দেখতে দেখতে কলকাতার পুজোয় মেতে উঠল রাইমা। পুরনো বন্ধুদের সাথে ফোনে ঠিক করলো 4 দিন কি করবে, কোথায় কোথায় যাবে। রাইমার মা তাতাইয়ের খাওয়া ঘুমের দায়িত্ব বুঝে নিয়েছেন। বলে দিয়েছেন এই কদিন ছেলের কোনো হ্যাপাও রাইমাকে নিতে হবে না। কিন্তু জামাই না আসার আফসোস তাদের যেন কিছুতেই মিটছে না। অর্চি এলে 16 কলা পূর্ণ হতো। বারবার অর্চির কথা মা বাবার মুখে শুনে শুনে রাইয়েরও খারাপ লাগছে, যেন অর্চিকে না আনার পেছনে রাইমার হাত আছে। সে যে অর্চিকে কতটা মিস করছে তা আর মাকে বলে কি করে। তবু রাগ দেখিয়ে রাইমা বলল, অর্চির মা বাবা কলকাতায় নেই, তাই সে আসার গরজ করল না। ডিসেম্বরের জন্য ছুটি জমাচ্ছে। কতবার তো বললাম, তাতাইয়ের তো বাবার জন্য কষ্ট হচ্ছে। সে আর বলে কি হবে রাই, যার যার বাবা মা তার কাছে প্রিয়। তবু যে তোদের আসতে দিয়েছে এই অনেক। তোর বাবা হলে দিত? জিজ্ঞেস কর কোনো পুজোয় একা থেকেছে কিনা। এমন আবদার করার সাহস অবশ্য আমার ছিল না। তাছাড়া এইটুকু বাচ্চা নিয়ে একা আসা ভাবা যায়? রাইমা ধাক্কা খেলো। বাবা হলে পাঠাতো না? কিন্তু অর্চি তো জোর করেই পাঠালো। সে তো পরে বলেছিল, ছেড়ে দাও, যাব না। সত্যি তো, পুজোর সময় ছেলে বউকে পাঠিয়ে দিতে অর্চির কি তবে একটুও কষ্ট হলো না? ষষ্ঠীর দিন দুপুরে পৌঁছলো দিদি রিয়া আর জামাইবাবু শুভজিৎ মুখার্জি। রাইমার থেকে রিয়া বছর 4 বড়। 5 বছর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়নি এখনো। জামাইবাবু বহুজাতিকের সেলসের জোনাল হেড, টাকা পয়সা প্রচুর। বিয়ে থেকে কলকাতার বাইরে নানা জায়গায় ঘুরছে। প্রাথমিক কথাবার্তা সেরে দিদি রিয়া রায়কে নিয়ে পড়ল। কিরে, অর্চি এলো না কেন? ছুটি পেল না রে। তবে তুই একা এলি কেন? একটু বিরক্ত হয়ে রাইমা বলল, মানে কি বলতে চাইছিস? বলতে চাইছি অর্চিকে পুনেতে একা রেখে এসে একদম ঠিক করিসনি।
কেন? কি হবে? ওর পুজোয় ছুটি নেই, ও আসতে না চাইলে কি করব? সেক্ষেত্রে তুই নিজেও না এলে পারতিস। রাইমা এবার বেশ অধৈর্য হয়ে বলল, শোন দিদিভাই, আমি এখানে আসাতে তোর কি কোনো প্রবলেম হচ্ছে? আমি তো ভাবলাম তুই কত খুশি হবি। আমার কথাটা তুই বোঝার চেষ্টা কর রাই। আমার কিসের অসুবিধা? কিন্তু কিন্তু কি বল? কি বলতে চাইছিস আমি বুঝতে পারছি না। পুরুষ মানুষকে একা ছাড়লেই মুশকিল, বুঝলি? ওরা মুহূর্তে রং পাল্টায়। খাঁচার দরজা খোলা পেলেই উড়ে যাবে। সে তুমি সারা বছর যতই দানা পানি দাও। বিশ্বাস কর, আমার অভিজ্ঞতা তোর চেয়ে অনেক বেশি। রাইমার মাথা ভো ভো করছে। তার দিদিটা কি পাগল হয়ে গেল? কি সব যাতা বলছে! এমন তো আগে কখনো বলেনি। সে বেশ অবাক হয়ে বলল, মানে সুমনদাও? সবাই এক। আলগা দিয়েছ তো মরেছ। নিজের জিনিস বাবা নিজেকেই সামলে রাখতে হবে। দেখলি না, গত বছর তোর তাতাই যখন হলো, মা কত করে আমায় আসতে বলল। আমি এলাম, তোর সুমনদা উঠে পড়ে লেগেছিল, যাও যাও করে অস্থির হয়েছিল। হুম, আমি খুঁটি ছাড়িনি। আমি যাই, আর সেই সুযোগে সাজানো সংসারে অন্য কেউ ঢুকে পড়ুক আর কি। হে ভগবান, মানে তুই সারাক্ষণ বরকে পাহারা করতে বলছিস? সরি রে, আমার দ্বারা ওই কাজটি হবে না। পাহারা দিতে বলছি না, তবে সুযোগ দিতে বারণ করছি। এই পুজোর দিনে অর্চির মতন অমন হ্যান্ডসাম কম বয়সী ছেলেকে কেউ ছেড়ে আসে? যাকে, এবার যা করেছিস করেছিস, আর কোনোদিন এমন করিস না। এই কদিন ঘন্টায় ঘন্টায় ফোন কর। উফ, আমার এসব ভালো লাগছে না দিদি ভাই। অন্য কিছু বল, নইলে আমি চললাম। একটু পরেই বন্ধুরা চলে আসবে। যাই দেখি তাতাই কি করছে, মায়ের রান্না কত দূর। দিদির কাছ থেকে পালিয়ে বাঁচে রাইমা। মনে মনে বলে, বাপরে বাপ, বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। কি হয়েছে কে জানে? ছেলেদের ওপর হঠাৎ এত চটলো কেন? তবে কি সুমনদা কিছুতে জড়িয়েছে? পাশের ঘরে হুকি মেরে রাইমা দেখল সুমনদা এক মনে ফোন ঘাঁটছে। যাকে, এই কদিন আর দিদিভাইয়ের কথা ভেবে কাজ নেই, পরে একবার ভালো করে জিজ্ঞেস করবে। তবে একটা কাঁটা যে দিদিভাই তার বুকের ভেতর বিধিয়ে দিয়েছে, সেটা রাইমা বেশ টের পেল। ষষ্ঠীর সন্ধেটা একেবারে জমে গেল। হৈ হৈ করে রাইমার বন্ধুর দল ঢুকে পড়ল বাড়িতে। তার বন্ধুদের অনেকেরই বিয়ে হয়নি এখনো, তবে বাড়িতে বিয়ের কথাবার্তা চলছে। সন্ধ্যার আড্ডাতেও বন্ধুরা বারবার অর্চির কথা জিজ্ঞেস করছে। শাওলি তো বলেই ফেলল, তোর বুকের পাটা আছে রাই? অমন সুন্দর বরকে কেউ একা ছেড়ে আসে? দেখ গিয়ে, তোদের পাঠিয়ে কাকে না কাকে নিয়ে ঘুরছে সেখানে। মুখে হেসে উড়িয়ে দিলেও রাইমার বুকের ভেতরটা ছলাৎ করে উঠল। একটু যেন ভয় করল। জয়জিৎ বলল, দেখ, পুরনো ব্যথা ছিল তোদের বিয়ের আগে। তুই তো কিছুই না জেনে শুনে গলায় মালা দিয়ে দিলি। মাথাটা হঠাৎ গরম হয়ে গেল রাইমার। এই, একদম বাজে কথা বলবি না। এই জুলাইয়ে আমাদের বিয়ের 3 বছর পূর্ণ হয়েছে। একটা লোককে চিনতে আর কতদিন লাগে রে? অর্চিকে আমার থেকে বেশি কেউ চেনে না। সবাইকে কেন নিজের মতো ভাবিস তোরা? জয়জিৎ একটু থতমত খেয়ে বলল, আরে চটছিস কেন? আমি তো মজা করছিলাম। তোর বর আমাদের সবার থেকে আলাদা, হলো তো? হ্যাঁ, আলাদা। ওর মতো কেয়ারিং হাজবেন্ড হয় না। আমাকে মুখে কিছু বলতেই হয় না, সব বুঝে যায়। আর শোন, ওর আগে প্রেম টেম কিছু ছিল না, থাকলে ঠিক বলতো আমায়। রাইমার কথা শুনে বন্ধুরা একটু দমে গেল। না, ব্যাপারটা সিরিয়াস হয়ে যাচ্ছে। সবাই চুপ করলো, কিন্তু রাইমার কথাগুলো যেন হজম হলো না অঙ্কিতার। সে না থাকতে পেরে বলল, কিছু মনে করিস না রাই, একটা কথা বলবো? তুই ওকে অরিন্দমের ব্যাপারটা বলেছিস? তোদের তো প্রায় 1 বছর রিলেশন ছিল। চুপসে গেল রাইমা, তবে বুঝতে দিল না। সামলে নিয়ে বলল, বলবো না কেন, সব বলেছি। অমন দু একটা ফালতু সম্পর্ক সবার থাকে। জয়জিৎ হেসে ফেলে বলল, সেটাই বলছিলাম বোকা, অমন ছুটকো প্রেম ছেলেদেরও থাকে। তোর বরেরও থাকতে পারে, হয়তো তুই জানিস না। যাকে ছাড়, এবার উঠবো। তাহলে কাল সকাল 10টায় বেরোচ্ছি। রাই, দেরি করবি না কিন্তু। বন্ধুরা চলে যেতেই অর্চিকে ফোন করলো রাইমা। সেই সাত সকালে একবার কথা হয়েছিল, আর হয়নি। দুবার রিং হয়ে বেজে গেল, ফোনটা ধরল না অর্চি।
ঘড়ির দিকে তাকিয়ে রাইমা দেখলো 9টা বাজে। এতক্ষণে তো অর্চি বাড়ি ফিরে আসে। অস্থির লাগছে রাইমার। কেন ধরছে না? আবার করলো, পরপর দুবার। বেঁচেই গেল। মনে মনে ভয় পেল রাইমা। নিজের পায়ে তবে কি নিজেই কুড়ুল মারল? একবার কি অফিসে ফোন করবে, নাকি ধীমানদাকে করবে? পাশের ঘর থেকে দিদিভাই ডাকলো, রাই আয়, তোর শাড়ি সালোয়ারগুলো দেখা। কোন দিন কোনটা পরবি দেখি। রাইমার দিশেহারা লাগছে। কি হতে পারে? অর্চি ফোন ধরবে না কেন? এসব তো মা দিদিকে বলাও যাবে না, বললেই ঝাঁপিয়ে পড়বে, তাকেই দোষারোপ করবে। আবার চেষ্টা করলো, ফল হলো না। ওদিকে দিদিভাই ডেকেই যাচ্ছে। বাধ্য হয়ে রাই ফোনটা হাতে নিয়ে পাশের ঘরে গেল। বিছানার উপর স্তূপাকার নতুন জামা কাপড় নিয়ে মা আর দিদি বসেছে। তাতাই তার ওপরেই খেলে বেড়াচ্ছে। পুরোপুরি পুজোর আমেজ বাতাসে ছড়িয়ে পড়েছে। পাড়ার প্যান্ডেলে মাইকে গম গম করে সানাই বাজছে। রাস্তার টুনি লাইটের হলুদ আলো হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ছে। জানলা দিয়ে রাইমা দেখল ঝলমল রাস্তায় জনতার স্রোত। স্বামী স্ত্রী কোলে বাচ্চা নিয়ে হাঁটছে। দল পেতে স্কুল কলেজের ছেলেমেয়েরা হৈ হৈ করে বেরিয়ে পড়েছে। কিন্তু এত আনন্দের মধ্যেও রাইমার তাল কাটছে। খালি মনে হচ্ছে মস্ত ভুল করে ফেলল সে। হ্যাঁ রে রাই, মুখটা অমন ফ্যাকাশে লাগছে কেন মা? বন্ধুরা কিছু বলল? মায়ের ডাকে একটু হতচকিত হয়ে রাইমা কোনো রকমে বলল, কই না তো, কি বলবে? কিছু তো একটা হয়েছে। মায়ের চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয় মা। রাইমা মৃদু হেসে আলমারি খুলে নতুন জামা কাপড়ের ব্যাগটা বার করে খাটের উপর রাখলো। দিদিভাই, এতে সব আছে, দেখ। রিয়া বোনের মুখের দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে বলল, ওমা, তোমার ছোট মেয়ের কাণ্ড দেখো। আমি নাকি নিজে নিজে ওর জামা কাপড় দেখব, আর আমারগুলোকে দেখবে। আর আমার আনা কুর্তিগুলো একটু পরে দেখা না রাই। আন্দাজে ভয়ে ভয়ে কিনেছি। রাই মহা বিপদে পড়ল। যতক্ষণ না অর্চিকে ফোনে পাচ্ছে তার তো কিছুই ভালো লাগছে না। কি বলবে এখন? হঠাৎ মা ব্যস্ত হয়ে বলল, দাঁড়া রিয়া, ওর মনে হচ্ছে শরীরটা ভালো লাগছে না। সেই দুপুর থেকে বন্ধুদের সাথে বক বক করেছে। রাই, তুই বরং একটু শুয়ে থাক। রাই যেন বাঁচল, তাড়াতাড়ি বলল, মাথাটা বড্ড ধরেছে। দিদিভাই, একটু পরে আসছি রে। হ্যাঁ হ্যাঁ, যা একটু রেস্ট নে। তাতাইকে কোলে নিয়ে একটু আদর করে রাই পাশের ঘরে চলে গেল। তাতাই একদিনেই দিদার ন্যাওটা হয়ে গেছে। সে হাসি মুখে মাকে ছেড়ে দিদার গলা জড়ালো। পাশের ঘরে যেতে যেতেই রাইমার ফোন বেজে উঠল। সে দেখল অর্চির ফোন। একরাশ অভিমানে ডুবে ফোনটা ধরে কিছু বলার আগেই ওপাশ থেকে অর্চির উদ্বিগ্ন গলা, কি হয়েছে রাই? তাতাই ঠিক আছে তো? 10 মিনিটের মধ্যে তোমার এতগুলো মিস কল। আমি বাথরুমে ছিলাম, তারপর একেবারে কফি বানিয়ে ড্রয়িং রুমে এসে দেখি এই কাণ্ড। রাইমার তখন সারাদিনের অভিমান চোখের জল হয়ে ঝরছে। ফুপিয়ে উঠল সে। রাই, তুমি কাঁদছো নাকি? কথা বলছো না কেন? কিছু হয়েছে? আমার খুব টেনশন হচ্ছে। তাতাই? তাতাই ভালো আছে। তোমার তো শুধু ছেলেকে নিয়ে চিন্তা। আমি তো তোমার কেউ নই। সারাদিনে কটা ফোন করেছ? কি হলো, পুজোর দিনে এত অভিমান কেন? আমি ভাবছি তুমি এতদিন পর মাকে দিদিকে নিয়ে গল্পে ব্যস্ত আছো, তাই আর ফোন করিনি। আমি পুনে ফিরে যাব অর্চি। কাল পরশুর টিকিট পাওয়া যাবে? আই রাই, এত মাথা গরম কেন? কে কি বলেছে? কেঁদে ওঠে রাইমা। আমার এখানে একটুও ভালো লাগছে না অর্চি, প্লিজ টিকিট কাটো। তোমাকে ছেড়ে এখানে আসাটাকে কেউ ভালো চোখে দেখছে না। সবাই বলছে আমি ভুল করেছি। আমার বন্ধুরা পর্যন্ত বলছে। তাতে কি রাই? তুমি বলনি ওদের আমি তোমায় পাঠিয়েছি? তোমাকে সবাই খারাপ ভাবছে অর্চি। কেন? তুমি নাকি নিজের স্বার্থে আমাকে এখানে পাঠিয়েছ। আমি আর শুনতে পাচ্ছি না। তুমি আমার টিকিট কেটে দাও। এখনো পুজো শুরু হলো না, আর তুমি এই কথা বলছো? পুজোর মধ্যেই চলে যাব। আর কোনোদিন তোমাকে ছাড়া এখানে আসবো না, প্রমিস করছি। আচ্ছা বেশ, আমি দেখছি কত তাড়াতাড়ি টিকিট পাওয়া যায়। কাল বন্ধুদের সাথে যাচ্ছ তো? কোন দিকে যাবে, সাউথ না নর্থ? সাউথ ঘুরে সন্ধ্যায় ম্যাডাক স্কোয়ার। সত্যি বলছি, আমার একটুও ইচ্ছে করছে না, কিন্তু না গেলে ওরা ভুলভাল ভাববে, তাই যাব।
কিন্তু অষ্টমীতে কোথায় যাব না। আচ্ছা এখন রাখি। আমি তো একটুও ভাবতে পারিনি তোমার এত মন খারাপ। তাতাইকে দেখো, আমি দেখছি কি করা যায়। অর্চির সাথে কথা বলে রাইমার মন ভালো হয়ে গেল। নিজের বোকামির জন্য এখন নিজেরই খারাপ লাগছে তার। সবাই যা খুশি বলুক, সে আর উল্টোপাল্টা কথা ভাববে না। অর্চির মতো মানুষকে সন্দেহ করা অপরাধ। সে অর্চিকে এতদিন অন্ধের মতো বিশ্বাস করে এসেছে, ভবিষ্যতেও করবে। সপ্তমীর সকালে সেজেগুজে বন্ধুদের সাথে বেরিয়ে পড়ল রাইমা। তার নিজেকে কেমন আগের মতন লাগছে। তাকে দেখে কিন্তু কেউ বুঝতেই পারছে না সে এক বাচ্চার মা। এখনো ছেলেরা মুগ্ধ চোখ তাকিয়ে আছে রাইমার দিকে। বন্ধুদের সাথে হাহা হিহির মাঝেও রাইমার অর্চির জন্য মন কেমন করছে। সে বেচারা আজও অফিসে ঘাড় গুজে কাজ করে যাচ্ছে। ঠিক এমন সময় রাইমার ফোন বেজে উঠল। সে দেখল কানাইদার ফোন। কানাইদা রাইমার শ্বশুরবাড়ির বহুদিনের পুরনো লোক। তার ভরসায় বাড়িঘর রেখে অর্চির বাবা মা বিদেশে মেয়ের কাছে গেছেন। রাইমা খুব অবাক হলো। সে তো কলকাতায় এসে কানাইদার সাথে কথা বলেছে, বলল তো সব ঠিক আছে, তাহলে এখন হঠাৎ কি হলো কানাইদা? বৌরানী, সর্বনাশ হয়ে গেছে। আঁতকে উঠে রাইমা বলল, কি হয়েছে? কাল রাতে বাড়িতে চুরি হয়েছে। কখন থেকে অর্চি দাদাকে ফোন করছি, কিন্তু ফোন সুইচ অফ। তুমি একটু করে দেখো না, আমি কি করব বুঝতে পারছি না। রাইমা একটু অবাক হলো, এই পুজোর দিনে চুরি। তারপর ব্যস্ত হয়ে বলল, দাঁড়াও কানাইদা, ভয় পেও না, আমি অর্চির সাথে কথা বলছি। তুমি নিজে থেকে কিছু করতে চেও না। অর্চি যা বলবে তাই করো। সবাই রাইমার মুখের দিকে তাকিয়ে আছে। বন্ধুরা বুঝতে পেরেছে কিছু একটা অঘটন ঘটেছে। রাইমা ফোনটা রেখে অর্চিকে ফোন করলো। যথারীতি সুইচ অফ। রাইমা হতবাক। এই সময় অফিসে অর্চির ফোন বন্ধ। এটা কি করে সম্ভব? কয়েকবার চেষ্টা করলো সে। শেষে হাল ছেড়ে দিয়ে বাধ্য হয়ে বন্ধুদের ব্যাপারটা খুলে বলল। তারা প্রায় সবাই বলল অফিসে ফোন করতে, হতে পারে কোনো কারণে ফোনটা বন্ধ হয়ে গেছে। রাইমা আর দেরি না করে সোজাসুজি অর্চির বস মিস্টার মেহতাকে ফোন করলো। তিনি জানালেন অর্চি অফিসে এসেছিল, কিন্তু একটু আগে অফিসের একটা কাজে বাইরে গেছে, ফিরতে দেরি হবে। রাইমা তখন কি করা উচিত বুঝতে না পেরে মিস্টার মেহতাকে চুরির ব্যাপারটা খুলে বলল। মিস্টার মেহতা বয়স্ক মানুষ, অর্চিকে স্নেহ করেন, সেই সাথে রাইমাকেও ভালোবাসেন। তিনি রাইমাকে আশ্বস্ত করে হিন্দিতে যা বললেন তা হলো, তুমি একদম চিন্তা করো না রাইমা, আমি অর্চিকে সব বলে দেব, ও তোমাকে ফোন করে নেবে। এরপর রাইমা কানাইদাকে ফোন করে অর্চির ব্যাপারটা জানালো। তারপর কি চুরি গেছে বলতে কানাইদা কেমন আমতা আমতা করলো। চারদিকে মাইকের শব্দে বিশেষ কিছু শোনাও যাচ্ছে না। যাকে রাইমা যেটা বুঝলো তা হলো তেমন কোনো দামি জিনিস চুরি যায়নি। রাইমা আর বিশেষ মাথা ঘামালো না। কলকাতার পুজোর আনন্দ যজ্ঞে নিজেকে সঁপে দিল। প্রায় পুরো সাউথ ঘুরল। দামি রেস্টুরেন্টে সবাই মিলে হৈ হৈ করে লাঞ্চ করলো। তারপর বিকেল থেকে ম্যাডাক স্কোয়ারের জমাটি আড্ডা। কলেজের কত পুরনো বন্ধুদের সাথে দেখা, একেবারে নস্টালজিক পরিবেশ। এক ভালো লাগার ঘোরের মধ্যে বেশ অনেকগুলো ঘন্টা যেন নিমেষে কেটে গেল। মায়ের ফোনে রাইমার ঘোর কাটল। রাত 10টা বাজে। রাইমা ব্যস্ত হয়ে উঠে পড়ল। বন্ধুরা অনেকে অবশ্য মাঝরাত পর্যন্ত আড্ডা দেবে। তাতাইয়ের কথা ভেবে রাইমার বুকের ভেতরটা টনটন করে উঠল। সারা বছর যাকে নিয়ে সে লেপ্টে থাকে, আর আজ সেই তাতাইয়ের কোনো খবর পর্যন্ত সকাল থেকে নেয়নি। তারপরেই মনে পড়ল অর্চি তো আর একবারও ফোন করলো না। কি ব্যাপার হলো? ভাবতে ভাবতে আলোয় ভাসা শহরের পথ পেরিয়ে বাড়ি ফিরল রাইমা। দেখলো দিদিরা কেউ নেই। তারা সন্ধ্যায় ঠাকুর দেখতে বেরিয়েছে। হাত মুখ ধুয়ে তাতাইকে কোলে নিয়ে মায়ের কাছে রাইমা বসলো। মাকে দেখে একটু মায়া হলো রাইমার। পুজোর দিন কোথাও বেরোয়নি। সারাদিন তাতাইকে নিয়ে বেচারি হিমশিম খেয়েছে। পাড়ার প্যান্ডেলে পর্যন্ত যেতে পারেনি। বাবা তো পাড়ার পুজো নিয়ে পড়ে আছে, তবু মায়ের কোনো অভিযোগ নেই। হাসি মুখে রাইমার সাথে গল্প করতে বসলো। ও মা, একটা নতুন শাড়ি পরো, প্যান্ডেল থেকে ঘুরে এসো, দেখলাম সব কাকিমারা বসে আছে। ধুর, কাল তো যাবই, কাল অষ্টমী, সকাল সকাল উঠতে হবে।
পুজোর ডালা দিতে হবে, তারপর অঞ্জলি ভোগ, অনেক কিছু। দিদিরা কখন ফিরবে গো? রিয়া ওর শ্বশুরবাড়িতে চলে যাবে, আবার নবমীতে আসবে বলল। চল, 11:30 বাজে, খাওয়া দাওয়া করে নি, কাল ভোরে উঠতে হবে। দাঁড়াও, আগে অর্চিকে ফোন করি, সারাদিন কথা হয়নি। ওহ, তোমাকে তো বলা হয়নি, কাল ও বাড়িতে চুরি হয়েছে, কানাইদা ফোন করে বলল। তবে ভয় পেও না, তেমন কিছু চুরি হয়নি। কানাইদা বুড়ো মানুষ, অল্পতেই ভয় পেয়ে আমাকে ফোন করেছিল। বলতে বলতে কলিং বেল বেজে উঠল। মা ব্যস্ত হয়ে বলল, ওই তোর বাবা এলো, এতক্ষণে বাড়ি ঢোকার সময় হলো তেনার। কয়েক মিনিটের মধ্যে মায়ের গলা, রাই, কে এসেছে দেখ। এত রাতে আবার কি এলো? পড়িমড়ি করে রাইমা এলো। এসে যা দেখলো তাতে রাই নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সামনে অর্চি, সঙ্গে তার জামাইবাবু সুমনদা। তুমি কি করে? হাসি মুখে অর্চি সুমনদার দিকে একবার তাকিয়ে বলল, চলে এলাম। মেহতা জোর করে পাঠিয়ে দিল, টিকিটের ব্যবস্থা পর্যন্ত নিজে করে দিল। তোমার মুখে মিথ্যে চুরির গল্প শুনে সে ভয়ে অস্থির হয়ে পড়েছে। মিথ্যে চুরির গল্প মানে? গল্পই তো, আর এই গল্পের গল্পকার এই গুরুদেব সুমনদা। মানে? রাইমা আর তার মায়ের মুখে কথা ফুটছে না। এবার সুমনদা শুরু করলো, এই যে শালিকা, কাল তোমার দিদি যখন তোমাকে নীতিবাক্য শোনাচ্ছিল, তখন তার কিছু কিছু আমার কানে এসেছে। আমি বুঝেছিলাম ওসব শুনে তোমার মনটা কতটা খারাপ হবে। তোমার দিদিকে সত্যি এবার কাউন্সিলিং করাতে হবে। কি যে একটা সন্দেহবাতিক মাথায় ঢুকেছে। যাই হোক, তখনই ভাবলাম কিছু একটা করতে হবে। তাছাড়া অর্চিকে ছাড়া পুজোটাও ঠিক জমছিল না। তাই রাতে ফোন করে অর্চিকে বুদ্ধিটা বললাম। তারপর সকালে কানাইদাকে গিয়ে ধরলাম, তাকে দিয়ে তোমাকে ফোন করালাম। আমি জানতাম অর্চিকে ফোনে না পেলে তুমি ওর অফিসে ফোন করবে। আমার কাজ এখানেই শেষ। তারপরেরটা অর্চির কাছ থেকে শোনো। চুপচাপ সুমনদার এমন বুদ্ধি শুনে রাইমা আর তার মা সোফায় বসে পড়েছে। রাইমা ভাবল, দিদি এই মানুষটাকে সন্দেহ করে, যে নিজের শালির জন্য এতটা ভাবে, সে কি না। অর্চি বলল, মিস্টার মেহতাকে কিছু বলতেই হলো না। মা বাবা কলকাতায় নেই, বাড়িতে চুরি হয়েছে। সে বলল, এক্ষুনি যাও, থানা পুলিশ করে সব মিটলে তবে ফেরো। উফ, সুমনদা যা একখানা প্ল্যান করেছে, কিন্তু তোমাকে কিছু বলতে দেয়নি, সারপ্রাইজ দেবে বলে। অর্চির মা হাসতে হাসতে বললেন, এতক্ষণে যেন সব দিক ঠিক হলো। কাল অষ্টমীর আগে অর্চি চলে এসেছে। যাও অর্চি, হাত মুখ ধুয়ে ছেলেকে কোলে নাও, ও ঘুমিয়ে পড়েছে। কাল তোমাকে দেখলে কি করবে দেখো। সত্যি মা, তাতাইকে ছেড়ে একা একা ওখানে একদম ভালো লাগছিল না। ওর প্রথম পুজোটা আমার দেখা হবে না, কিন্তু অফিসের ব্যাপার তো, তাই সব চেপে চুপ করেছিলাম। সুমনদা উঠে পড়ে হাসতে হাসতে বলল, এবার আমি যাই, না হলে রিয়া ভাববে আমি হয়তো গার্লফ্রেন্ড নিয়ে ঠাকুর দেখছি। এই দেখো, এর মধ্যে 8টা মিস কল দিয়েছে। রিয়া কিছুই জানে না, গিয়ে সব বলবো। সবাই একসাথে হেসে ওঠে। রাইমা এগিয়ে গিয়ে বলল, সুমনদা, ভেবো না, দিদি ভাইয়ের এই রোগ ছাড়াবার দায়িত্ব আমাদের। সব ছেলে খারাপ, ওর মজা দেখাচ্ছি। অর্চি বলল, তুমিও কিন্তু দিদির কথায় ভয় পেয়েছিলে রাই, ঠিক কি না বলো? তোমাদের মেয়েদের সমস্যা কি জানো? তোমরা নিজের বিচার বুদ্ধি দিয়ে বিচার করো না। দিদি ভাইকেও কেউ নিশ্চয়ই বুঝিয়েছে। সুমন অর্চির কথায় সায় দিয়ে বলল, ঠিক বলেছ অর্চি, আমি তো রিয়াকে বলি, এই যে মা দুর্গা অমন বাউন্ডুলের শিব ঠাকুরকে 4 দিন ছেড়ে আসে, তিনি কি স্বামীর কথা চিন্তা করেন? বিশ্বাস তো মনের ব্যাপার। সবাই একসাথে বলল, ঠিক ঠিক। তারপর সবাই মিলে সুমনকে বিদায় জানিয়ে ঘরে ঢুকলো। এর মধ্যেই অর্চির চোখের ইশারায় রাইমার বুকের ভেতর উৎসবের ঝাড়বাতিটা হাজার আলোয় ঝলমল করছে।